গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমরা শুরু করতে চলেছি সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমাদের এই জুলাই থেকে ডিসেম্বরের যে সেশনটা চলছে কারেন্ট অ্যাফেয়ার্সে, তার মধ্যে অলরেডি আমরা কিন্তু জুলাই মাস অ্যান্ড আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো কমপ্লিট করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো, এর আগে যে 10টা ক্লাস হয়ে গেছে সেই 10টা ক্লাসে জুলাই অ্যান্ড আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তার লিঙ্ক ওপরে আই বাটনে দেখতে পাচ্ছ, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো করে নিতে পারবে। এবং যে ক্লাসগুলো হয়ে গেছে বা সামনে যে ক্লাসগুলো হবে, প্রতিটা ক্লাসে কিন্তু তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি, যদি ক্লাস না করে থাকো অবশ্যই করে নেবে। তো শুরু করছি আজকে সেপ্টেম্বর মাসের পার্ট 1 ক্লাস। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, 1 সেপ্টেম্বর 2023-এ রাষ্ট্রীয় পোষণ মাহ এর কোন সংস্করণ শুরু হয়েছে? হুইচ এডিশন অফ রাষ্ট্রীয় পোষণ মাহ বিগান অন 1 সেপ্টেম্বর 2023? তো রাষ্ট্রীয় পোষণ মাহ এর যে সংস্করণটা এই 2023-এ হয়েছে 1 সেপ্টেম্বর থেকে। আচ্ছা, এটা কতদিন হয়? এটা 1 সপ্তাহ ধরে হয়। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত এই রাষ্ট্রীয় পোষণ মাহ এই সপ্তাহটা চলে। এবং এই বছর এর কততম সংস্করণ ছিল? এর ছিল 6তম সংস্করণ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই যে রাষ্ট্রীয় পোষণ মাহ, একে ইংলিশে কি বলা হয়? বলা হয়, ইংলিশে যদি বলতে চাও, ন্যাশনাল নিউট্রিশন মান্থ। তো এই ন্যাশনাল নিউট্রিশন মান্থ কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত? এক্সামে কিন্তু কোশ্চেন এসছে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই যে রাষ্ট্রীয় পোষণ মাহ, এটা কোন মিনিস্ট্রির দ্বারা এটা পরিচালিত হয়? তো এটা পরিচালিত হয় ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। তো এই ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের বর্তমান এখন মিনিস্টার কে আছে? প্রত্যেকেই জানো, তার নাম হলো স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে দেখো এর উপরে কিছু ফ্যাক্ট নোট ডাউন করানো আছে। রাষ্ট্রীয় পোষণ মাহ 1 সেপ্টেম্বর থেকে, আচ্ছা এখানে একটু ভুল আছে, 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত এটা পালন করা হয়। এটি মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক জাতীয় পুষ্টি দিবস হিসাবে পালিত হয়। এই বছরের থিম কি ছিল? থিমটা কিন্তু অবশ্যই জানতে হবে। থিম ছিল সুপোষিত ভারত, সাক্ষর ভারত অ্যান্ড সাক্ষাৎ ভারত। সুপোষিত ভারত, সাক্ষর ভারত অ্যান্ড সাক্ষাৎ ভারত, এগুলো প্রতিটাই হিন্দি টার্ম। তো থিমটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। এটা প্রথম শুরু হয়েছিল কবে? ফার্স্ট এডিশন শুরু হয়েছিল 2018 সালে, এবং এই বছর 2023 সালে এর 6তম এডিশন আয়োজন হয়েছে। পোষণের ফুল ফর্ম দেখো, পি ফর প্রাইম মিনিস্টার, ও ফর ওভার অ্যাচিভ স্কিম ফর হলিস্টিক নিউট্রিশন। পোষণের ফুল ফর্ম অনেক সময় দিয়েছে, তো ফুল ফর্ম কি হবে? প্রাইম মিনিস্টার ওভার অ্যাচিভ স্কিম ফর হলিস্টিক নিউট্রিশন, যার লক্ষ্য কি? লক্ষ্য হলো 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্য দানকারী যে সমস্ত মায়েরা আছে তাদের মধ্যে যাতে অপুষ্টি না হয়, অপুষ্টির মাত্রাটা হ্রাস করা যায়, সেটাই কিন্তু এই পোষণের লক্ষ্য। চলে আসো পরের কোশ্চেন। Who recently became the first woman chairperson and CEO of Railway Board? Very very important question, কারণ ভারতের রেলওয়ের বোর্ডের প্রথম মহিলা সভাপতি এবং সিও পদে নিযুক্ত হয়েছেন, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। এনার নাম কি? এনার নাম হলো জয়া বার্মা সিনহা। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই জয়া বার্মা সিনহার আগে ভারতের রেলওয়ে বোর্ডের যিনি সভাপতি ছিলেন তার নাম কি ছিল? তার নাম ছিল অনিল কুমার লাহোটি। অনিল কুমার লাহোটির জায়গা স্থলাভিষিক্ত হয়েছেন কে? জয়া বার্মা সিনহা, এবং ইনি কিন্তু প্রথম মহিলা সভাপতি রেলওয়ে বোর্ডের। এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে দিলাম। অবশ্যই তোমরা সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলছে তার মধ্যে কোনো না কোনো এক্সামে কোশ্চেনটা পাবে। তো এনাকে 2024 সালে 31 আগস্ট পর্যন্ত এনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, এনাকে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, এখানে রেলওয়ের প্রসঙ্গ যেহেতু এসছে, রেলওয়ের মিনিস্টারকে এখন
প্রত্যেকের নাম জানা উচিত। তো বর্তমানে ভারতের রেলওয়ে মিনিস্টার হলেন অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব হলেন বর্তমান ভারতের রেলওয়ে মিনিস্টার। যদি কোশ্চেন দেয় যে ভারতের ফার্স্ট রেলওয়ে মিনিস্টারের নাম কি, কোশ্চেন অনেকবার দিয়েছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে। তো ফার্স্ট রেলওয়ে মিনিস্টারের নাম হলো জন মাথায়। দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। ফার্স্ট ওম্যান চেয়ারপারসন অ্যান্ড সিইও অফ রেলওয়ে বোর্ড, তার নাম হলো জয়া বার্মা সিনহা। অনিল কুমার লাহোটির পর জয়া বার্মান সিনহা, ইনি কিন্তু ভারতের রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা হিসাবে কিন্তু তিনি সভাপতি হয়েছেন। এনাকে 31 আগস্ট 2024 পর্যন্ত নিয়োগ করা হয়েছে। আর ভারতের রেলওয়ে বোর্ড এর এস্টাবলিশ কবে হয়? এস্টাবলিশ হয় 1905 সালে। এখান থেকে আরও একটা ফ্যাক্ট তোমরা রিলেট করে নাও। 1924 সালে রেল বাজেট অনেকবার কোশ্চেনটা এক্সামে দিয়েছে। রেল বাজেট সাধারণ বাজেট থেকে কিন্তু আলাদা হয়েছে। এর আগে সাধারণ বাজেট অর্থাৎ 1924-এর আগে সাধারণ বাজেট আর রেল বাজেট একসাথে উত্থাপিত হতো, কিন্তু 1924 সাল থেকে রেল বাজেট এবং সাধারণ বাজেট দুটোকে কিন্তু আলাদা করা হয়েছে। চলে আসো পরের কোশ্চেন। নিচের মধ্যে কে আগস্ট 2023 সালে রামান ম্যাগসেসে পুরস্কার জিতেছে? হু অ্যামাংগেস্ট ফলোইং ইজ অন অফ দ্য রেসিপিয়েন্ট অফ রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2023? তো 2023-এ রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড কতজন পেয়েছে যদি কোশ্চেন দেয়? তো 2023-এ 4 জন কিন্তু রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে, যে 4 জনের ছবি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো এখানে এই অপশানে মাত্র একজনেরই কিন্তু নাম দেওয়া আছে যিনি রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন 2023 সালে। তো কে পেয়েছেন? তার নাম হলো রাভি কানান। তিনি কিন্তু 2023-এ রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে বাকি তিনজন কে? বাকি তিনজনের নাম দেখো এখানে লেখা আছে। 2023-এ রাভি কানানের পাশাপাশি কার্ভি রাকসাত, ইনি বাংলাদেশ থেকে পেয়েছেন। ইউজেনিও লেমোস, ইনি টিমর লিস্টে থেকে পেয়েছেন। আর মিরিয়াম ক্রোনেট, ইনি পেয়েছেন ফিলিপাইন্স থেকে। তো তোমাদের বলবো দুটো নাম মাথায় রাখতে। একটা হলো রাভি কানান, কারণ ইনি ইন্ডিয়া থেকে পেয়েছেন। আরেকজন যিনি বাংলাদেশ থেকে পেয়েছেন কার্ভি রাকসাত, এনার নামটা মাথায় রাখবে। এই দুজনের নাম কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড থেকে। তো এই বছর এই যে রামান ম্যাগসেসে পুরস্কার দেওয়া হলো, এটা কততম সংস্করণ ছিল? এটা 65তম সংস্করণ ছিল, অর্থাৎ 65তম অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে। তো এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে একটা নতুন নামে বলা হয়, বা এইভাবে কোশ্চেন দেবে যে এশিয়ার নোবেল পুরস্কার কাকে বলে? এশিয়ার নোবেল পুরস্কার, নোবেল প্রাইজ অফ এশিয়া, তো এটা বলা হয় এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে কিন্তু বলা হয় এশিয়ার নোবেল। এই পুরস্কার দেওয়া হয় কোন কান্ট্রির তরফ থেকে? এই পুরস্কার দেওয়া হয় ফিলিপাইন্সের তরফ থেকে। ফিলিপাইন্স থেকে এই পুরস্কার দেওয়া হয়। কেন ফিলিপাইন্স থেকে এই পুরস্কার দেওয়া হয়? কারণ ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি, তার নাম ছিল রামান ম্যাগসেসে, তার নামেই কিন্তু এই পুরস্কারটা প্রদান করা হয়। এবং এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় এশিয়ার নোবেল প্রাইজ। এই পুরস্কারটা সমাজের বিভিন্ন ভালো কাজ করে থাকলে, সমাজের পক্ষে যদি কোনো কাজ করে থাকো, তাহলে কিন্তু এই পুরস্কারটা নমিনেট করা হয়। এখান থেকে কোশ্চেন দেবে যে প্রথম কোন ভারতীয় রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিল? ফার্স্ট ইন্ডিয়ান হু গট রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড, তার নাম কি? যিনি প্রথম ভারতীয় হিসেবে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তার নাম হলো কি? তার নাম হলো বিনোবা ভাবে। বিনোবা ভাবে। কবে পেয়েছিলেন? 1958 সালে তিনি কিন্তু পেয়েছিলেন। আর এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়েছিল কবে থেকে? 1957 সাল থেকে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়েছে। ফিলিপাইন্সের প্রাক্তন প্রেসিডেন্ট রামান ম্যাগসেসের নাম অনুসারে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়েছে। তো দেখো এখানে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। রাভি কান্নান, ইনি আসামের একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং বর্তমানে আসামের শিলচরে
কাছাড় ক্যান্সার হসপিটাল অ্যান্ড গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে তিনি কাজ করছেন। রমন ম্যাগসেসে এই যে পুরস্কারটা এটা প্রতিষ্ঠিত হয়েছে, এক্ষুনি বললাম 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা যারা প্রতিদিন এই ক্লাসে নতুন যুক্ত হও তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে এক্সামগুলোর নাম লেখা আছে, প্রতিটা এক্সামের জন্য কিন্তু তোমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারো, ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে। তাই প্রত্যেকে যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারো, তোমরা তোমাদের পরবর্তীতে সময় অনুযায়ী সেই ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারবে। এবং মাথায় রাখবে, এখানে ফার্স্টে যে 3টে এক্সামের নাম লেখা আছে এগুলো কন্ডাক্ট করায় কি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, যার মধ্যে ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ, এগুলোর ওপরে টার্গেট করে আমাদের ফার্স্ট ব্যাচ ক্রিয়েট করা আছে। সেকেন্ড ব্যাচ মূলত পুলিশের ব্যাচ, আর থার্ড ব্যাচ মূলত এসএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করায়, জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই কনস্টেবল, তো এইগুলোর উপর বেস করে আমাদের থার্ড ব্যাচ ক্রিয়েট করা আছে। তাই প্রত্যেককে বলছি, তোমরা যদি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও তো সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে প্রতিটা এক্সাম ওয়াইজ আলাদা আলাদাভাবে কিন্তু তোমরা লাইভ ক্লাস পেয়ে যাবে। এবং এই ব্যাচগুলোতে যদি তোমরা অ্যাড হতে চাও তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে গাইড করা হবে যে কিভাবে তোমরা ক্লাসগুলো জয়েন করবে, কিভাবে ক্লাসগুলো করবে, সমস্ত রকম হেল্প কিন্তু তোমাদের সেই ব্যাচ থেকে প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও আর একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে ইউটিউব চ্যানেলে ক্লাসটা করছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছো তারা প্রত্যেকেই জানো এই চ্যানেলেই জিকেজিএস এর মধ্যে কী কী সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, স্ট্যাটিক জিকেজিএস, এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশ, এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে কিন্তু অলরেডি চলছে বা এই চ্যানেল থেকে তোমরা করে নিতে পারবে। এছাড়া ম্যাথের ক্লাস করার জন্য আমাদের আরও আরেকটা চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি, তোমাদের সামনে এক্সামের জন্য যদি প্রিপারেশান নিতে চাও তো এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশানে সেট করে রাখো এবং রেগুলার বেসিসে এই চ্যানেলগুলো থেকে তোমরা তোমাদের সামনে যে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশানটা এখান থেকে নিতে পারো। আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের প্রোভাইড করা হলো সেই নাম্বারে ইনফর্ম করলে তোমাদের কিন্তু নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। চলে আসো পরের কোশ্চেন। নৌ অধিনায়ক সম্মেলনের দ্বিতীয় সংস্করণ কোন শহরে শুরু হয়েছে? বাংলা মিডিয়াম থেকে যারা আসছো একটা কথা বলছি, যদি এইরকম এক্সামে কোশ্চেন দেয় যে নৌ অধিনায়ক সম্মেলনের দ্বিতীয় সংস্করণ কোন শহরে শুরু হয়েছে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বুঝতে পারবে না যে কোশ্চেনটা কি জানতে চাইছে। তাই প্রত্যেককে বলছি, যারা বাংলা মিডিয়াম থেকে আসছো বাংলার সাথে সাথে ধীরে ধীরে ইংলিশটাকে তোমরা ডেভেলপ করার চেষ্টা করো। তো কোশ্চেন ইংলিশে পড়ো, ইংলিশে দেখো কোশ্চেনটা আছে, দ্য সেকেন্ড এডিশন অফ নেভাল কমান্ডার কনফারেন্স বিগান ইন হুইচ সিটি? নেভাল কমান্ডার কনফারেন্সের সেকেন্ড এডিশন দ্বিতীয় সংস্করণ কোন শহরে শুরু হয়েছে? তো এটা দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে কোথায়? শুরু হয়েছে দিল্লিতে। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দিত ফার্স্ট এডিশন, তো ফার্স্ট এডিশন কোথায় হয়েছিল? ফার্স্ট এডিশন হয়েছিল আরব সাগরে। ফার্স্ট এডিশন কোথায় হয়েছিল? ফার্স্ট এডিশন হয়েছিল আরব সাগরে। কোন জাহাজের ওপরে? আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্তের ওপরে আরব সাগরে হয়েছিল ফার্স্ট এডিশন। আর এই বছর ছিল এটা সেকেন্ড এডিশন, যেটা হয়েছে কোথায়? যেটা হয়েছে দিল্লিতে। এবার এখান থেকে তোমাদের একটা কোশ্চেন যদি জিজ্ঞাসা করি যে নেভির সুপ্রিম কমান্ডারকে কি বলা হয়? হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার? সুপ্রিম কমান্ডার অফ নেভি কে? নেভির সুপ্রিম কমান্ডার কে? তো নেভির সুপ্রিম কমান্ডার হলেন প্রেসিডেন্ট নিজেই। প্রেসিডেন্ট শুধুমাত্র নেভি নয়, নেভির পাশাপাশি আর্মি এবং আর্মির পাশাপাশি এয়ারফোর্স, এই 3 বাহিনীর সুপ্রিম কমান্ডারকে, 3 বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন আমাদের ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে বর্তমান ভারতের সিডিএস কে, তো বর্তমান ভারতের সিডিএস হলেন অনিল চৌহান।
আর যদি কোশ্চেন দেয় যে ভারতের প্রথম সিডিএস কে ছিলেন, তো ভারতের প্রথম সিডিএস ছিলেন প্রত্যেকেই জানো বিপিন রাওয়াত। তো দেখো এর ওপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। এটি একটি দ্বিবার্ষিক অনুষ্ঠান যা নৌবাহিনীর প্রধান আর হরিকুমার, নৌবাহিনীর প্রধানকে এখন বর্তমানে নৌবাহিনীর প্রধান হলেন আর হরিকুমার। আর হরিকুমারকে কি বলা হয়? বলা হয় অ্যাডমিরাল, অর্থাৎ নৌবাহিনীর একদম টপে যে থাকেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাডমিরাল। এবং সেই অ্যাডমিরাল হলেন আর হরিকুমার, এনার সভাপতিত্বে এইটা সংগঠিত হয়েছিল। এটি পূর্ববর্তী 6 মাসে গৃহীত প্রধান অপারেশনাল, লজিস্টিক, প্রশিক্ষণ এবং প্রশাসনিক কর্মকে পর্যালোচনা করা হয়েছে এই কনফারেন্সে। আর গোয়ার অদূরে আরব সাগরে আইএনএস বিক্রান্তে প্রথম নৌ কমান্ডার সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, যেটা এক্ষুনি তোমাদের বললাম। চলে আসো পরের কোশ্চেন, নিচের মধ্যে কে সিঙ্গাপুরের রাষ্ট্রপতির নির্বাচনে জয়ী হয়েছেন, বা সিঙ্গাপুরের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? তো সিঙ্গাপুরের নতুন রাষ্ট্রপতি হয়েছেন, এনার নামটা, প্রথম নামটাই মাথায় রাখবে, প্রথম নাম হলো থারমান। থারমান হয়েছেন সিঙ্গাপুরের নতুন রাষ্ট্রপতি। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যেহেতু ইনি ভারতীয় বংশোদ্ভূত, সেই কারণে কিন্তু এনার নামটা কিন্তু আমাদের জানতে হবে। এবং ইনি হলেন সিঙ্গাপুরের নবমতম প্রেসিডেন্ট, নবমতম রাষ্ট্রপতি। এর আগে সিঙ্গাপুরের রাষ্ট্রপতিটা এই কারণে আমাদের জানতে হবে, কারণ এর আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন তার নাম কি? তার নাম ছিল হালিমা ইয়াকুব। এই হালিমা ইয়াকুব ছিলেন সিঙ্গাপুরের ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট ছিলেন। এবং এনার জায়গায় স্থলাভিষিক্ত হলেন কে? এনার জায়গায় স্থলাভিষিক্ত হলেন থারমান, অর্থাৎ বর্তমানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হলেন থারমান। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। এক্ষুনি বললাম ইনি ভারতীয় বংশোদ্ভূত থারমান। সিঙ্গাপুরের তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। তিনি মাদাম হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হন, যিনি সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। কোশ্চেন দিয়েছিল যে সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তার নাম হলো হালিমা ইয়াকুব। চলে আসো পরের কোশ্চেন, পুরুষ হকি 5S এশিয়া কাপে কোন দল জয়ী হয়েছে? তো এই খেলার নাম 5S কেন হয়েছে সেটাও কিন্তু ডিসকাস করব। তো পুরুষ হকি 5S এশিয়া কাপে জয়ী হয়েছে কোন দল? জয়ী হয়েছে ইন্ডিয়া। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখানে এই 5S এর হওয়ার অর্থ কেন? 5S হওয়ার অর্থ হলো, তোমরা যদি নর্মাল হকি দেখে থাকো বা এই বছর হকি বিশ্বকাপ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ এই বছর কোথায় আয়োজন হয়েছে? মেন্স হকি ওয়ার্ল্ড কাপের আয়োজন হয়েছে ইন্ডিয়াতে, ভারতে আয়োজন হয়েছে। তো এই হকি বিশ্বকাপ যদি তোমরা দেখে থাকো, দেখবে একটা হকি টিমে কতজন প্লেয়ার থাকে? 11 জন কিন্তু খেলোয়াড় থাকে, 11 জন প্লেয়ার থাকে। কিন্তু এই যে 5S যে এশিয়া কাপ হলো পুরুষদের, এই 5S এশিয়া কাপে 11 জনের প্লেয়ারের পরিবর্তে প্লেয়ার ছিল কজন করে? প্লেয়ার ছিল 5 জন করে। সেই কারণে এই কাপের নাম কি রাখা হয়েছে? এই কাপের নাম রাখা হয়েছে 5S এশিয়া কাপ। তো তোমাদের এখান থেকে কোশ্চেন দিতে পারে যে 5S মেন্স হকি এশিয়া কাপে কতজন প্লেয়ার ছিল? তো প্লেয়ার ছিল কতজন? প্লেয়ার ছিল 5 জন করে। এবং এর প্রথম সংস্করণ, এই যে পুরুষ 5S এশিয়া কাপ এর ফার্স্ট এডিশন, প্রথম সংস্করণ কোথায় আয়োজন করা হয়েছিল? প্রথম সংস্করণ আয়োজন করা হয়েছিল ওমানে। আর এই বছর ভারত পাকিস্তানকে হারিয়ে কিন্তু জয়লাভ করেছে। আর হকির প্রসঙ্গ যেহেতু এসছে, তাহলে হকি ইন্ডিয়া মানে ভারতের হকির যে বোর্ড আছে হকি ইন্ডিয়া, সেই হকি ইন্ডিয়া বোর্ডের প্রেসিডেন্টকে, তার নামটাও কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে, অলরেডি তোমাদের পড়ানো আছে। তার নাম কি? তার নাম হলো দিলীপ তির্কি। দিলীপ তির্কি হলেন ভারতের হকি বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট।
চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে দেখো এই যে ফ্যাক্টগুলো আলোচনা করলাম সেগুলো এখানে লেখা আছে। ওমানের সালালায় প্রথম এটা অনুষ্ঠিত হয়েছিল। ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে FIH পুরুষ হকি 5S বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে, যা 2024 সালে ওমানে অনুষ্ঠিত হবে। হকি হকি এখানে একটু কারেকশন করে নেবে। হকি 5S হলো একটি ফিল্ড হকির একটি সংক্ষিপ্ত সংস্করণ, যেখানে প্রথাগত 11 জনের পরিবর্তে দলে মাত্র 5 জন খেলোয়াড় দ্বারা কিন্তু এই খেলাটা পরিচালনা করা হয়। চলে আসো পরের কোশ্চেনে। হিথ স্ট্রিক মারা গিয়েছেন সম্প্রতি, তিনি কোন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন? হিথ স্ট্রিক পাস্ট অ্যাওয়ে, হি ওয়াজ দ্য ফর্মার ক্যাপ্টেন অফ হুইচ ক্রিকেট টিম? তো তিনি ছিলেন জিম্বাবুয়ের প্রাক্তন তিনি অধিনায়ক ছিলেন। সম্প্রতি কিন্তু তিনি মারা গিয়েছেন। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে নাম কি, নাম হলো হিথ স্ট্রিক। তিনি ক্যাপ্টেন ছিলেন, জিম্বাবুয়ের প্রাক্তন ক্যাপ্টেন, এবং তিনি কিন্তু রিসেন্টলি মারা গিয়েছেন। তিনি 1993 থেকে 2005 সালের মধ্যে 65টা টেস্ট, 189টা ওয়ানডে তে কিন্তু জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব তিনি করেছেন। 2021 সালে তাকে 8 বছরের নিষেধাজ্ঞার রিমান্ডে নেওয়া হয়েছিল ICCর দুর্নীতি বিরোধী নীতি লঙ্ঘনের জন্য। তো যাই হোক, তিনি মারা গিয়েছেন। তিনি কোন দেশের প্লেয়ার সেইটা কিন্তু মাথায় রাখবে, তিনি হলেন জিম্বাবুয়ের প্লেয়ার। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। টিচার্স ডে ওয়াজ ফার্স্ট সেলিব্রেটেড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? শিক্ষক দিবস সর্বপ্রথম ভারতে কবে পালন করা হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি যে ভারতে শিক্ষক দিবস কবে পালন করা হয়। ভারতে শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর। কার স্মরণে পালন করা হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মরণে কিন্তু পালন করা হয়, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। তো এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মরণে শিক্ষক দিবস সর্বপ্রথম কবে পালিত হয়েছিল? সর্বপ্রথম ভারতে পালিত হয়েছিল 1962 সালে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন। তিনি ভারতের দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন এবং ইনি ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো কোশ্চেন দিতে পারে, যে ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? তো অ্যান্সার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর সেকেন্ড প্রেসিডেন্ট কে ছিলেন? সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এনার উপরে কিছু ফ্যাক্ট দেখো এখানে নোট ডাউন করানো আছে। এই দিনটা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ করা হয় এবং দিনটা প্রথম পালিত হয় 1962 সালে। তার 77তম জন্মদিন সেই বছর ছিল, অর্থাৎ 1962 সালে ছিল, এবং সেই দিন থেকে আমরা 5 সেপ্টেম্বর দিনটাকে টিচার্স ডে অর্থাৎ শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছি। এবারে দেখো এখানে এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন। তো তিনি 1954 সালে ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যেটা ভারতের সবথেকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এরপর 1962 সালে তিনি পিস প্রাইজ ইন জার্মান বুক ট্রেড অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে 2023 সালে এই পিস প্রাইজ অফ জার্মান বুক ট্রেড এটা কে পেয়েছেন? এটা একজন ভারতীয় পেয়েছেন, সেই কারণে কিন্তু এক্সামে কোশ্চেন দেবে। তো ইনি একজন ভারতীয় লেখক, তার নাম তোমরা জানো, তার নাম হলো সালমান রুশদি। সালমান রুশদি 2023 সালে এই জার্মান বুক অফ ট্রেড পিস প্রাইজ, এই প্রাইজটা কিন্তু তিনি পেয়েছেন। 1963 সালে ব্রিটিশ অর্ডার অফ মেরিট এটাও কিন্তু পেয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1968 সালে ফার্স্ট পার্সন টু রিসিভ সাহিত্য একাডেমি ফেলোশিপ। আর 1975 সালে রিসিভ দ্য টেম্পলেটন প্রাইজ, নমিনেটেড ফর নোবেল প্রাইজ 27 টাইমস। 27 বার নোবেল প্রাইজের জন্য কিন্তু তিনি নমিনেট হয়েছিলেন। তো এই প্রাইজগুলো কিন্তু পেয়েছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তার জন্মবার্ষিকী 5 সেপ্টেম্বর উপলক্ষে টিচার্স ডে পালন করা হয়। তো এই কোশ্চেনগুলো ছিল আজকের ক্লাসে তোমাদের। তো আশা করি আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোশ্চেনে কোনো ডাউট থেকে থাকে তাহলে সেটা তোমরা জানাবে কমেন্ট বক্সে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।